মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের ধারাবাহিক ক্লাস আমাদের পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগতম। তো শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের যে বিষয়ের উপর ক্লাসটা দিব বিষয়টা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ক্লাসটা হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো আমি তোমাদের যে অধ্যায় নিয়ে আলোচনা করব, দেখো তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বইয়ের হচ্ছে ষষ্ঠ অধ্যায় নাম হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই অধ্যায়ের উপর আজকে ক্লাসটা হবে। তোমরা আশা করব ক্লাসটা তোমরা প্রথম থেকে মনোযোগ সহকারে দেখবে। তো আজকের ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো তোমরা এক নজরে সেই বিষয়গুলো সম্পর্কে একটু দেখে নাও। তো শিক্ষার্থীরা আজকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো, দেখো ডেটা ও ইনফরমেশন সম্পর্কে আমরা জানতে পারবো। ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য সম্পর্কে জানতে পারবো। ডেটাবেস কি, এর উপাদানগুলো কি কি সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। আরও জানতে পারবো কি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডিবিএমএস, আরডিবিএমএস এটা সম্পর্কে আমরা জানতে পারবো। আরও জানতে পারবো কি ফিল্ড কি, বিভিন্ন প্রকার কি ফিল্ড সম্পর্কে আমরা জানতে পারবো। তো আজকের ক্লাস শেষে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে অবগত হবে। চলো আমরা কথা না বলে আমাদের মূল ক্লাসে ফিরে যাই। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমরা প্রথম জানবো হচ্ছে ডেটা কি, তাই না? এই ডেটা আসলে আমাদের, দেখো আমরা যখন তোমার হচ্ছে কম্পিউটার বা কম্পিউটার রিলেটেড যে কোনো কাজ বা আমাদের হচ্ছে ডেটাবেস রিলেটেড বা অনলাইন বেস যে কাজগুলো আমরা করব, এই কাজগুলো করার জন্য ডেটাবেসটা খুবই ইম্পর্টেন্ট। এই ডেটাবেসগুলো ডেটা নিয়ে তৈরি, তাহলে ডেটাটা কি সেটা আমাদের আগে জানা লাগবে। তো ডেটা বা উপাত্ত কি সেটা সম্পর্কে একটু জানি। দেখো ডেটা শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ ডেটামের বহুবচন। ডেটাম অর্থ হচ্ছে তথ্যের উপাদান, অ্যান আইটেম অফ ইনফরমেশন। তথ্যের অন্তর্গত ক্ষুদ্রতম অংশসমূহ হচ্ছে ডেটা বা উপাত্ত। আমরা আরেকবার একটু খেয়াল করি, ডেটা শব্দটি ল্যাটিন শব্দ ডেটাম শব্দের বহুবচন। ডেটাম অর্থ হচ্ছে তথ্যের উপাদান, অ্যান আইটেম অফ ইনফরমেশন। তথ্যের অন্তর্গত ক্ষুদ্রতম অংশসমূহ হচ্ছে ডেটা বা উপাত্ত। আর আমরা অন্যভাবে বলতে পারি কি, প্রক্রিয়াকরণের মাধ্যমে সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত ইনপুটসমূহকে উপাত্ত বা ডেটা বলা হয়। তারপরে আমরা হচ্ছে কম্পিউটারের কোনো একটা তথ্য পাওয়ার জন্য আমরা যে সকল উপাত্ত তোমার ইনপুট দিই বা সরবরাহ করি সেগুলোকে আমরা সাধারণত ডেটা বলে থাকবো। তো শিক্ষার্থীরা এই জায়গায় কিছু ডেটা দেখো, তোমরা লক্ষ্য করছো অনিক, 20, অভি, 50, বয়স, শ্রেণী, 01, 02, বয়স, রোল, 18, 03, রকি, নাম, একাদশ। এগুলো দেখো এলোমেলো কিছু উপাত্ত আমি এই জায়গায় উপস্থাপন করছি। এগুলোর মাধ্যমে এখন আমরা পূর্ণাঙ্গ কোনো কিছু পাবো না। তার মানে এরকম যদি আমরা কোনো স্ক্যাটার কোনো উপাত্তগুলো আমরা কোথাও রাখি সেগুলোকে আমরা সাধারণত ডেটা বা উপাত্ত বলবো। চলো আমরা ইনফরমেশন সম্পর্কে একটু ধারণা নিই। ইনফরমেশন কি, দেখো ইনফরমেশন আমরা ডেটাটা যখন প্রসেস করার পরে যে আউটপুটটা পাবো, তারপরে কম্পিউটারে আমরা ডেটাটা উপাত্তটা ইনপুট দিলাম, সেই ইনপুটগুলো প্রসেস হওয়ার পরে যে অর্থবোধক যে আমরা একটা আউটপুট পাবো সেটাতে আমরা সাধারণত হচ্ছে ইনফরমেশন বলে থাকবো। তো ইনফরমেশনের সংজ্ঞাটা একটু লক্ষ্য করবে, সরবরাহকৃত ডেটা থেকে প্রক্রিয়াকরণের পর নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে সুশৃঙ্খল ও সুনির্দিষ্ট যে ফলাফল পাওয়া যায় তাকেই বলা হয় ইনফরমেশন বা তথ্য। তারপরে আমরা যে আমাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্যে আমরা যা অর্থবোধক কোনো কিছু পাওয়ার জন্য যা সরবরাহ করি সেগুলো প্রক্রিয়াকরণ করার পরে যদি আমরা একটা অর্থবোধক কোনো কিছু পেতে সেটাকে আমরা ইনফরমেশন বলবো। তো দেখো ইনফরমেশন বা তথ্য ইকুয়াল আমরা কী পাবো, উপাত্ত, তারপরে ডেটা, প্রেক্ষিত, তারপরে হচ্ছে অর্থ, তারপরে হচ্ছে কোনো একটা ঘটনার প্রেক্ষিতে অর্থবোধক ডেটাগুলোকে আমরা সাধারণত তথ্য বা ইনফরমেশন বলে থাকবো। তো এই জায়গায় দেখো আমরা এলোমেলো একটা টেবিলে তোমার হচ্ছে রোল, নাম, শ্রেণী এবং বয়স, আগে যে তোমরা উপাত্তগুলো দেখলে ওইগুলো আমরা যদি এরকম একটা টেবিলের মাধ্যমে সাজাই তাহলে আমরা দেখো একটা মিনিংফুল তথ্য পাচ্ছি। তার মানে হচ্ছে 01 রোলের একজন ছাত্রের আমরা পূর্ণাঙ্গ একটা তথ্য পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে 02 রোলের আরেকজন ছাত্রের তথ্য আমরা পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা যদি কোনো একটা উপাত্তগুলো প্রক্রিয়া করে একটা টেবিলে বা কোনো জায়গায় সুন্দরভাবে উপস্থাপন করি সেটাই আমরা হবে হচ্ছে ইনফরমেশন বা তথ্য। আশা করব ডেটা এবং ইনফরমেশন সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো পরের স্লাইডটা লক্ষ্য করে ডেটা এবং ইনফরমেশনের মধ্যে কিছু বেসিক পার্থক্য আমরা জেনে নিই। দেখো এই জায়গায় কি লক্ষ্য করে একটু বোর্ডের দিকে, ডেটা হলো প্রক্রিয়াবিহীন ঘটনা চিত্র, আর ইনফরমেশন বা তথ্য হলো প্রক্রিয়াজাত ডেটা। তারপরে ডেটাগুলো প্রক্রিয়াকরণ করার পরে যেটা পাবো সেটা হচ্ছে তথ্য বা ইনফরমেশন। কম্পিউটার সিস্টেমে ডেটা ইনপুট হিসেবে ব্যবহৃত হয়, আমরা কম্পিউটার সিস্টেমে ডেটাগুলো ইনপুট হিসেবে ব্যবহার করি, আর কম্পিউটার সিস্টেমে ইনফরমেশন বা তথ্য আউটপুট হিসেবে পাওয়া যায়। তারপরে আমরা ডেটাগুলো ইনপুট করার পরে যেটা প্রক্রিয়াকরণ করার পরে যেটা পাচ্ছি সেটাকে আমরা সাধারণত তোমার হচ্ছে ইনফরমেশন বলে থাকবো। আচ্ছা, ডেটার
কোনো অর্থ বহন করে না, ডেটা সাধারণত কোনো অর্থ বহন করে না, ইনফরমেশন বা তথ্য সুনির্দিষ্ট অর্থ বহন করবে। যেমন এই জায়গায় একটা উদাহরণ তোমরা দেখো, তথ্য 275 ও বিষয় যোগাযোগ কোড প্রযুক্তি। এই জায়গায় এলোমেলো কিছু তোমরা হচ্ছে লেখা দেখতে পাচ্ছ, এটা যদি আমরা সাজাই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় কোড 275, তার মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টের বিষয় কোড হচ্ছে 275। এটা আমরা দেখো এই উপাত্তগুলো পরপর সাজানোর পরে একটা মিনিংফুল অর্থ পেলাম। এটা হলো তোমার তথ্য বা ইনফরমেশন। আশা করব এই পার্থক্যটা তোমরা বুঝতে পারছো, এটা বাসায় একটু প্র্যাকটিস করো। এরপর আমরা আরও কিছু তথ্য জানার চেষ্টা করি, সবাই একটু ভালোভাবে লক্ষ্য করো। ডেটাবেজ, এবার আমাদের যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডেটাবেজ। তারপর আমরা ডেটাবেজ, এটা কথাটা দেখে বুঝতে পারছি, তারপরে যে জায়গায় অনেক তথ্য এক জায়গায়, তথ্য বা উপাত্ত এক জায়গায় যে জায়গায় সংগৃহীত থাকবে সেটাকে আমরা ডেটাবেজ বলবো। তো আসো আমরা ফর্মালি সংজ্ঞাটা দেখে নিই। ডেটা অর্থ উপাত্ত, বেজ অর্থ ঘাঁটি বা আছে সমাবেশ। যে শাব্দিক অর্থে ডেটাবেজ হচ্ছে কোনো সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক উপাত্ত বা তথ্যের সমাবেশ। তার মানে যে জায়গায় কোনো একটা সম্পর্কিত, কোনো একটা নির্দিষ্ট রিলেটেড বিষয়ের উপর যদি অনেক তথ্য এক জায়গায় সংরক্ষণ করে থাকি তাহলে সেটাকে আমরা সাধারণত ডেটাবেজ বলবো। তো আমরা ডেটাবেজের সংজ্ঞাটা একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করি। পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত হয়েছে ডেটাবেজ। তার মানে এক বা একাধিক টেবিল বা ফাইল নিয়ে আমরা সাধারণত একটা ডেটাবেজ তৈরি করতে পারবো। তো আশা করবো সংজ্ঞাটাও তোমরা ভালোভাবে বুঝতে পারছো। ডেটাবেজের কিছু সুবিধা আমরা জেনে নিই। তো ডেটাবেজে দেখো, একই তথ্যের পুনরাবৃত্তি রোধ করে স্থানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। তারপর হচ্ছে আমরা ডেটাবেজ ব্যবহার করলে একই তথ্য বারবার তোমাকে ইউজ করতে হবে না, তুমি এক জায়গায় লিখবে সেটা তোমার বিভিন্ন জায়গায় তুমি ইউজ করতে পারবে। ঠিক আছে, তার মানে ডেটাবেজটা আমরা যখন ডেটাবেজ তোমার হচ্ছে ব্যবহার করবো তখন হচ্ছে আমাদের তথ্যের আবৃত্তিটা হবে না। এটা একটা অনেক বড় সুবিধা। সংরক্ষিত ডেটা যে কোনো সময় আপডেট করা যায়। তার মানে আমার কোনো কিছু কাটাছেড়া করা লাগবে না, জাস্ট তথ্যটা আমি হালনাগাদ করে দিতে পারবো। তার মানে আগে একটা তথ্য ছিল সেটা তোমার হচ্ছে এডিট করে আমি নতুন তথ্য ওই জায়গা তোমার সরবরাহ করে দিতে পারবো। এই কাজটা আমরা হচ্ছে ডেটাবেসের মাধ্যমে করতে পারবো। স্বল্পতম সময় তথ্য খুঁজে বের করা যায়। তার মানে হচ্ছে ডেটাবেজের কারণেই দেখো আমরা যে কোনো একটা তথ্য কম্পিউটারাইজ পদ্ধতিতে খুব সহজে দ্রুতত সময়ে আমরা খুঁজে বের করতে পারবো। যেমন আমাদের গুগলে যদি কোনো কিছু দরকার হয় তাহলে আমরা গুগলে সার্চ দিলে তথ্যগুলো চলে আসে। এই তথ্যগুলো কোথায় যাবে? কোনো একটা ডেটাবেজের মাধ্যমে তৈরি করা আছে, তো আমরা সার্চ দিলে ওইগুলো পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তার মানে হচ্ছে ডেটাবেজটা খুবই ইম্পর্টেন্ট। তো এই ডেটাবেজের আরও কিছু সুবিধা আছে, সেগুলো তোমরা জানার চেষ্টা করবো। এগুলো মোটামুটি ভালো করে বুঝতে পারছো আশা করবো। এরপরে দেখো আমরা আরও কিছু তথ্য জানার চেষ্টা করি। ডেটাবেজের কিছু বেসিক উপাদান, এই ডেটাবেজগুলো কী নিয়ে তৈরি সেগুলো আমাদের একটু জানা দরকার। একটু লক্ষ্য করবে তোমরা। প্রথম আমাদের দেখো ফিল্ড ডেটাবেজের যে ক্ষুদ্রতম উপাদান সেটাকে আমরা ফিল্ড বলে থাকি। এটা যদি একটা ডেটাবেজের একটা টেবিল হয়, স্টুডেন্ট ইনফো নামে একটা টেবিল, তো এই টেবিলে দেখো আইডি, নেম, সেকশন, তারপরে সেই জায়গায় কিছু তথ্য দেওয়া আছে। তারপর প্রত্যেকটা যে ছোটো ছোটো তোমরা ঘর দেখতে পাচ্ছ এগুলোকে আমরা সাধারণত ফিল্ড বলে থাকবো। তো এই জায়গায় আইডি একটা ফিল্ড, দেখো তোমরা একটু ভালোভাবে ফিল্ড হলো ক্ষুদ্রতম ডেটা ইউনিট যা ব্যবহারকারী একই জাতীয় ডেটাকে একটি ক্যাটাগরিতে নাম করে। যেমন এই জায়গায় আইডি একটা ফিল্ড, তারপরে এই আইডি ফিল্ডের অধীনে দেখো আমরা তোমার হচ্ছে আইডিগুলো লিখতেছি, নেম ফিল্ডের অধীনে নামগুলো লেখা হচ্ছে, সেকশন ফিল্ডের অধীনে সেকশনগুলো লেখা হচ্ছে, তাই না? তো এরকম তাহলে আমরা হচ্ছে ফিল্ডের সংজ্ঞাটা আরেকবার একটু লক্ষ্য করি। ফিল্ড হলো ক্ষুদ্রতম ডেটা ইউনিট যা ব্যবহারকারী একই জাতীয় ডেটাকে একটি ক্যাটাগরিতে নামকরণ করে। ঠিক আছে, আর এরপর হচ্ছে রেকর্ড। কি দেখো, রেকর্ড হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ফিল্ডকে আমরা রেকর্ড বলবো। পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ফিল্ডকে রেকর্ড বলবো। একটু ভালোভাবে লক্ষ্য করো। যেমন হচ্ছে দেখো এক জায়গায় একটা উদাহরণ দেওয়া আছে 191101 অনিক সেকশন। তারপরে এই লাইনে যে তথ্যগুলো তোমরা দেখতে পাচ্ছ একজন অনিকের তোমার পূর্ণাঙ্গ একটা তথ্য। তার মানে এই লাইনে যে তথ্যগুলো এটাকে আমরা সাধারণত তোমার হচ্ছে রেকর্ড বলবো। রেকর্ডের সংজ্ঞাটা তো তোমরা আশা করবো বুঝতে পারছো। তারপরে এই জায়গায় তিনটা ফিল্ডের সমন্বয়ে দেখো আমরা একটা রেকর্ড পেলাম। এরপরে আসো ফাইলটা তোমার কি হবে দেখো, ফাইলটা হচ্ছে তোমার হচ্ছে কতগুলো রেকর্ডের সমষ্টি। তারপরে কতগুলো রেকর্ডের সমষ্টিকে আমরা একসাথে ফাইল বলে থাকবো।
আশা করবো এই তিনটা সংজ্ঞা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এই টেবিল থেকে দেখো আমি আইডি ডিফাইন করছি, ফিল্ড কোনটা, এই যে আইডি, এই যে এই প্রত্যেকটা ছোটো ছোটো যে ঘর দেখতে পাচ্ছি এগুলোকে আমরা ফিল্ড বলবো। আর রেকর্ড কোনটা বললাম, এই যে এক সারিতে যে কোনো একটা সারিতে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলোকে আমরা একসাথে একটা রেকর্ড বলবো। আর কতগুলো রেকর্ড, তার মানে এই জায়গায় দুইটা রেকর্ড স্টোর করা আছে, এই দুইটা রেকর্ড এটার ক্ষেত্রে তোমার একটা ফাইল হলো। তার মানে হচ্ছে স্টুডেন্ট ইনফো যে টেবিলটা, এই টেবিলটাকে আমরা এই জায়গায় ফাইল বলে থাকবো। আশা করবো তোমরা এটা ভালোভাবে বুঝতে পারছো। নেক্সট আমরা হচ্ছে ডেটাবেজের আরও কিছু উপাদান আছে, সেই উপাদানগুলো সম্পর্কে আমরা একটু জানি। অ্যাট্রিবিউট, ফিল্ড বা কলাম। অ্যাট্রিবিউট, ফিল্ড বা কলাম, তারপর হচ্ছে দেখো কোনো একটা এন্টিটি সেটের যে প্রপার্টিগুলো ওই এন্টিটির বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে এবং যার উপর ভিত্তি করে উপাত্ত গ্রহণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করা হয় তাকে অ্যাট্রিবিউট বলা হয়। তারপরে আমরা যে ফিল্ডটা দেখে আসলাম ওই ফিল্ডের যে নামটা ওইগুলো আমরা সাধারণত অ্যাট্রিবিউট বলবো। যেমন হচ্ছে নেম ফিল্ড, আইডি ফিল্ডে আমরা আইডি লিখছিলাম, তো আইডি ফিল্ডটা হচ্ছে তোমার এই জায়গায় অ্যাট্রিবিউট, ঠিক আছে, অ্যাট্রিবিউট ভ্যালু। তারপর হচ্ছে একটি এন্টিটি সেটের প্রত্যেকটি অ্যাট্রিবিউটের একটি নির্দিষ্ট মান আছে, অ্যাট্রিবিউটের এই মানকে আমরা ভ্যালু বলবো। তারপর হচ্ছে আইডির অধীনে আমরা যে আইডিগুলো লিখছি এগুলোকে সাধারণত আমরা ভ্যালু বলে থাকবো। এরপর হচ্ছে এন্টিটি বা রেকর্ড, তারপর হচ্ছে একটি নির্দিষ্ট ডেটা ফাইলের ব্যবহৃত অ্যাট্রিবিউট মানের সমষ্টিকে আমরা এন্টিটি বলবো, ঠিক আছে। তারপর হচ্ছে একটা টেবিলে একটা সারিতে যে তথ্যগুলো থাকবে সেগুলোকে আমরা সাধারণত এন্টিটি বা রেকর্ড বলবো। তো আমরা একটা টেবিলে এগুলো দেখার চেষ্টা করি, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করে। এটা একটা টেবিল যদি হয় তাহলে অ্যাট্রিবিউট হবে তোমার হচ্ছে আইডি, নেম, অ্যাড্রেস, এই তিনটা হচ্ছে তোমার এক একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে। এরপরে তোমরা দেখো হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু, তারপরে আইডির অধীনে আমরা যে একটা আইডি লিখছি, নেমের অধীনে একটা নাম লিখতেছি, এগুলোকে সাধারণত আমরা অ্যাট্রিবিউট ভ্যালু বলে থাকবো, ঠিক আছে। আর তোমার হচ্ছে তোমার এন্টিটি বা রেকর্ড কোনটা হবে, একটা সারিতে দেখো এই একটা সারিতে আমরা যে তথ্যগুলো দেখতে পাচ্ছি এই তথ্যগুলোকে আমরা একসাথে এন্টিটি বলবো, ঠিক আছে। আর এন্টিটি সেট কি হবে, কতগুলো তোমার হচ্ছে এন্টিটির সমষ্টিকে আমরা একসাথে এন্টিটি আচ্ছা এন্টিটি সেট বা টেবিলটা কি হবে দেখো, এন্টিটি সেট হলো সমজাতীয় এন্টিটির সমাবেশ, অর্থাৎ ডেটাবেজের অন্তর্গত ডেটা ফাইল বা টেবিল সমূহকে এক একটি এন্টিটি সেট বলা হবে। তার মানে একটা টেবিলকে আমরা এই জায়গায় এন্টিটি সেট বলবো, তাই না। এই জায়গায় স্টুডেন্ট ইনফো যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি এই টেবিলটাকে আমরা একসাথে এন্টিটি সেট বলে থাকবো। আশা করবো তোমরা এই গুরুত্বপূর্ণ যে ডেটাবেজের যে উপাদানগুলো ছিল সেগুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছো। এরপরে তোমরা একটু আরও কিছু তথ্য আমরা ডেটাবেজ সম্পর্কে জানার চেষ্টা করি, একটু ভালোভাবে লক্ষ্য করবে। আচ্ছা ডেটা হায়ারার্কি, আমাদের আরেকটা ইম্পর্টেন্ট তথ্য আমরা আছে ডেটা হায়ারার্কি সম্পর্কে একটু জানি। ডেটা হায়ারার্কি দেখো, ডেটাবেস থেকে শুরু করে ফাইল, রেকর্ড, ফিল্ড, বাইট এবং বিট এর ধারাবাহিক সংগঠনকে আমরা সাধারণত ডেটা হায়ারার্কি বলবো। ভালোভাবে লক্ষ্য করে, ডেটাবেস থেকে শুরু করে ফাইল, রেকর্ড, ফিল্ড, বাইট, বিটের ধারাবাহিক সংগঠনকে ডেটা হায়ারার্কি বলা হয়। তারপর হচ্ছে একটা ডেটাবেস, তার অধীনে তোমার থাকবে কি ফাইল বা টেবিল থাকবে, তারপরে রেকর্ড থাকবে, রেকর্ডের পরে তোমার হচ্ছে ডেটাবেসকে আরও ছোটো ভাঙলে ফিল্ড হবে, ফিল্ডকে ভাঙলে আমরা হচ্ছে বাইট পাবো, বাইটকে ভাঙলে বিট পাবো। এইভাবে ধারাবাহিকভাবে যদি সাজাই সেটা হবে তোমার হচ্ছে ডেটা হায়ারার্কি। তো আমরা এইগুলো সংজ্ঞা সম্পর্কে একটু জেনি। বিট, প্রথমে আমরা বিট থেকে আসি। বিট হচ্ছে বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ। তারপরে হচ্ছে বাইনারি যে ডিজিটটা আমরা ইংলিশে লিখি ওর সংক্ষিপ্ত রূপকে আমরা বিট বলে থাকি। বাইনারি ডিজিট কী কী আছে, 0 এবং 1, 0, 1কে আমরা সাধারণত বিট বলে থাকি। তো এই জায়গায় অন্যভাবে বলা যায় বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত 0, 1কে বিট বলা হয়। 0 এবং 1 এগুলো এক একটা বিট। আচ্ছা এরপর আছে বাইট কি দেখো, 8 বিটে, 8 বিটকে 1 বাইট বলা হয়। তারপরে 0, 1 এর কম্বিনেশন করে যদি আমরা 8টা বিট লিখি তো সেক্ষেত্রে সেটাকে আমরা 1 বাইট ধরবো। আর ফিল্ড কি হবে, ফিল্ড হলো ক্ষুদ্রতম ডেটা ইউনিট যা ব্যবহার করি একই জাতীয় ডেটাকে একটি ক্যাটাগরিতে নামকরণ করে থাকে। আমরা আগেই সংখ্যাটা দেখে আসছি। এরপর আছে রেকর্ড কি হবে, পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ফিল্ডকে আমরা রেকর্ড বলবো। তারপর হচ্ছে ফাইল কি হবে, পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো রেকর্ডের সমষ্টিকে আমরা ফাইল বলে থাকবো। আর তোমার ডেটাবেস কি হবে, পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ফাইল বা টেবিলের সমষ্টিকে ডেটাবেস বলা হয়। তার মানে একটা আমরা ধারাবাহিকভাবে দেখো একটার সাথে আরেকটা রিলেটেড। তা আশা করবো ডেটা হায়ারার্কিটা সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পারছো। নেক্সট আমরা আরও কিছু তথ্য ডেটাবেস সম্পর্কে জানি। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরটা কি দেখো, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরটা হবে কি দেখো, ভালো করে লক্ষ্য করবে বোর্ডের দিকে, যে সকল ব্যক্তি বা ব্যক্তিবর্গের উপর ডেটাবেসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্পিত থাকে সেই সকল ব্যক্তিবর্গকে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলে। অর্থাৎ ডেটাবেসের সার্বিক দায়িত্বে নিয়োজিত ব্যক্তিকে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলা হয়।
তার মানে হচ্ছে তোমার যে ডেটাবেসটা থাকবে এই ডেটাবেসের পূর্ণাঙ্গ ক্ষমতা এক বা একাধিক ব্যক্তির উপর ন্যস্ত থাকবে, তারা এই ডেটাবেসটা তোমার হচ্ছে নিয়ন্ত্রণ করবে, তাদেরকে আমরা সাধারণত ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলবো। ঠিক আছে, ডেটাবেস সিস্টেম, আমরা ডেটাবেস সিস্টেমটার সংজ্ঞা সম্পর্কে একটু জানি। কম্পিউটার হার্ডওয়্যার, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার এবং ডেটাবেস ব্যবহারকারীকে একত্রে তোমার ডেটাবেস সিস্টেম বলা হয়। তার মানে একটা সিস্টেমের যতগুলো উপাদান থাকবে সেগুলো সম্পূর্ণকে আমরা ওইটা ওই মাধ্যমের সিস্টেমটা বলবো। তারপরে ডেটাবেসে আমার যে উপাদানগুলো লাগবে সবগুলো উপাদান মিলে আমরা একটা ডেটাবেস সিস্টেম বলে থাকবো। তারপরে এটা কী লাগবে, কম্পিউটার হার্ডওয়্যার লাগবে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার লাগবে, ডেটাবেস ব্যবহারকারী লাগবে, এই উপাদানগুলোকে আমরা একসাথে ডেটাবেস সিস্টেম বলতেছি। আচ্ছা, এরপর হচ্ছে ডিবিএমএস। আচ্ছা, ডিবিএমএস এর পূর্ণরূপটা একটু সবাই ভালোভাবে লক্ষ্য করবে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডিবিএমএস এর পূর্ণরূপ হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটা কি দেখো, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো পরস্পর সম্পর্কযুক্ত তথ্য পর্যালোচনা করার জন্য অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে তৈরি এমন একটি সফটওয়্যার। তার মানে এটা একটা সফটওয়্যার যা ডেটাবেস তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজে ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে ডেটাবেসের যে কাজগুলো হবে এই কাজগুলো হচ্ছে ডিবিএমএস এই সফটওয়্যারটার মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারবো। আশা করবো তোমরা এটা বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা আরও কিছু তথ্য আমরা জানার চেষ্টা করি। দেখো, ডেটাবেস ম্যানেজমেন্টের কার্যক্রমকে দুইটা ভাগে ভাগ করতেছি আমরা। দেখো, দুইটা ভাগ কি কি একটু ভালোভাবে লক্ষ্য করবে। প্রথমটা হচ্ছে ফ্রন্ট এন্ড। দেখো, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কার্যক্রমকে দুটি ভাগে ভাগ করা যায়, ফ্রন্ট এন্ড, তারপর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরির জন্য যে সকল টুলস ব্যবহার করা হয়, অর্থাৎ যার মাধ্যমে ডেটাবেস ইউজার অ্যাকশন ঘটে তাদেরকে ফ্রন্ট এন্ড বলে। যেমন হচ্ছে ফর্ম, রিপোর্ট ইত্যাদি। ফর্ম তৈরি করা, রিপোর্ট ডিজাইন করা, এগুলো কাজ আমরা হচ্ছে ফ্রন্ট এন্ডের মাধ্যমে করে থাকবো, ফ্রন্ট এন্ড নকশা করবো। ঠিক আছে। আচ্ছা, ফ্রন্ট এন্ড থেকে ডেটাবেস ইউজার প্রিভিলেজ অনুযায়ী অ্যাক্সেস করা যায়, কিন্তু ডেটাবেসের কোনো পরিবর্তন করা যায় না। তার মানে হচ্ছে ডেটাবেসের পরিবর্তনটা আমরা ফ্রন্ট এন্ড থেকে করতে পারবো না। এরপর হচ্ছে আরেকটা অংশ কী হচ্ছে ব্যাক এন্ড। ব্যাক এন্ডের কাজটাকে দেখো, ডেটাবেসে যেখানে তথ্য বা ডেটা জমা থাকে তাকে ব্যাক এন্ড বলা হয়। সুতরাং ব্যাক এন্ড হলো তথ্যের ধারক, তারপর হচ্ছে তথ্যটা তোমার হচ্ছে জমা থাকে হচ্ছে ব্যাক এন্ডে। ওকে। আচ্ছা, যেমন টেবিল, তারপর হচ্ছে ভিউ ইত্যাদি, এই টেবিল এবং ভিউ এগুলো হচ্ছে তোমার হচ্ছে ব্যাক এন্ডের একটা অংশ। ডেটাবেসের গঠনগত পরিবর্তন, ইউজারের সংখ্যা নির্ধারণ, ইউজার প্রিভিলেজ ইত্যাদি কাজ তোমার হচ্ছে ব্যাক এন্ড থেকে করা হয়। তারপর হচ্ছে সমস্ত এক্সেসের যে কাজটা, কন্ট্রোলিংয়ের যে কাজটা, সেই কাজগুলো আমরা সাধারণত ডেটাবেসের ব্যাক এন্ড থেকে করে থাকবো। তোমরা আশা করবো এটা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছো। এরপর আমরা ডেটাবেস কিছু ব্যবহার সম্পর্কে, ডিবিএমএস এর ব্যবহার সম্পর্কে একটু জেনে নিই। কোথায় কোথায় আমরা ডিবিএমএসটা ব্যবহার করি একটু ভালোভাবে লক্ষ্য করো। তোমার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়, ব্যাংকিং খাতে ব্যবহার করা হয়, বিমান সংস্থায় ব্যবহার করা হয়। তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, বিমান খাত এবং বিমান সংস্থা, তারপর হচ্ছে মানব সম্পদ বিষয়ক তথ্য সংরক্ষণকে। তারপর হচ্ছে যে তোমার অনলাইন বেস যে সকল কাজগুলো আছে সেই সকল জায়গায় ডেটাবেস খুবই জরুরি একটা বিষয়। ডেটাবেস না থাকলে আমরা এই কাজগুলো কখনো করতে পারতাম না। তারপর গবেষণা ও জরুরিমূলক কাজে ব্যবহার করা হয়, তারপর উৎপাদন ও বিপণন কাজে ব্যবহার করা হয়, শেয়ার মার্কেট ব্যবহার করা হবে, ইলেকট্রনিক্স পেমেন্ট সিস্টেমে যেমন আমরা হচ্ছে বিকাশে পেমেন্টগুলো করি, এগুলো রিজার্ভ থাকে তোমার হচ্ছে ডেটাবেসে। ঠিক আছে। তারপরে আমাদের দেখো অনলাইন যে তোমার হচ্ছে তথ্যের আদান প্রদান হবে, অনলাইন বেস যে কাজগুলো আছে সমস্ত কাজগুলো তোমার হচ্ছে ডেটাবেসের উপর নির্ভরশীল থাকবে। তারপর হচ্ছে আমরা ডেটাবেস দেখো, এই জায়গায় আমি হাতে গোনা কিছু পয়েন্ট দিয়েছি, আরও অসংখ্য পয়েন্ট আছে, তোমরা এগুলো ভালোভাবে পড়বে, এগুলো বুঝতে পারছো আশা করব। এরপরে নেক্সট আমরা ডিবিএমএস এর কিছু সুবিধা সম্পর্কে জেনে নিই। দেখো, সহজে ডেটাবেস থেকে নির্দিষ্ট রেকর্ড অনুসন্ধান করা যায়। তারপর হচ্ছে তুমি তোমার ডেটাবেসের তথ্যগুলো থাকলে সেই তথ্যগুলো খুব সহজে এটা তুমি অনুসন্ধান করতে পারবে কোনো একটা নির্দিষ্ট ফিল্ডের আলোকে। আচ্ছা, রেকর্ডের ভিত্তিতে আধুনিকরণ করা যায়। তারপর হচ্ছে তুমি এটা তোমার হচ্ছে প্রয়োজন অনুসারে তুমি এটা আপডেট করে নিতে পারবে। ঠিক আছে। সহজে ডেটা শেয়ার করা যায়। তার মানে তোমার যেটা এটা যদি সফট কপি, যেহেতু তুমি অনলাইনে যে কোনো সময় এটা শেয়ার করতে পারবে সহজে। ডেটা রিডান্ডেন্সি দূর করা যায়। তারপরে হচ্ছে ডেটার আধিক্য, একই ডেটা বারবার যদি থাকবে না, এই অংশটা তোমার হচ্ছে রিডান্ডেন্সি বলা হয়। এটা আমরা সহজে ডেটাবেসের মাধ্যমে দূর করতে পারবো। ঠিক আছে। তোমরা সুবিধা সম্পর্কে জানলে, কিছু অসুবিধা আছে, সেই অসুবিধাগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো, অধিক ব্যয় সাপেক্ষ। তার মানে একটা ডেটাবেস ডিবিএমএস সফটওয়্যার আমরা যতক্ষণ এটা নিয়ে কাজ করব তখন এটা একটু ব্যয় সাপেক্ষ, অনেক পরিমাণ তোমার অর্থ ব্যয় হবে এই জায়গা।
অভিজ্ঞ জনশক্তির প্রয়োজন। তার মানে হচ্ছে ডিবিএমএস এই সফটওয়্যারটি সম্পর্কে যদি কেউ ধারণা না থাকে কারো, বা এটা সম্পর্কে যদি কোনো জ্ঞান না থাকে, তাহলে এটা সে ব্যবহার করতে পারবে না। তার মানে হচ্ছে অভিজ্ঞ জনশক্তির প্রয়োজন, এটা একটা অসুবিধা। কিছু ভুল ডেটা সম্পূর্ণ ডেটাবেসকে প্রভাবিত করতে পারে। তার মানে তুমি কোনো একটা ভুল তথ্য দিলে তোমার সম্পূর্ণ ডেটাবেসটার উপর এর একটা প্রভাব পড়তে পারে। তা আশা করবো তোমরা ডেটাবেসের ডিবিএমএসের যে সুবিধা অসুবিধা আছে বললাম, এগুলো ভালোভাবে বুঝতে পারছো, বাসায় এগুলো ভালো করে পড়বে। নেক্সট আমরা আরও কিছু তথ্য জানার চেষ্টা করি। দেখো আরডিবিএমএস, আমরা ডিবিএমএস সম্পর্কে জানলাম, এবার হচ্ছে আরডিবিএমএস। তা আরডিবিএমএসটা কি দেখো, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আরডিবিএমএস এর পূর্ণরূপটা আরেকবার বলছি, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো পরস্পর সম্পর্কযুক্ত তথ্য এবং সেই তথ্যগুলো পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি। তারপরে এটা একটা প্রোগ্রাম সফটওয়্যার। তা আরডিবিএমএস ডেটাবেস ও ডেটাবেস ব্যবহারকারীর মধ্যে সমন্বয়কারী সফটওয়্যার হিসেবে দায়িত্ব পালন করে। ডক্টর এডগার কড তোমার হচ্ছে রিলেশনাল ডেটাবেস এর প্রবর্তক। তারপরে সেই আরডিবিএমএস এর প্রবর্তক হচ্ছে তোমার ডক্টর এডগার কড। এই নামটা একটু মনে রেখো। কিছু আমরা হচ্ছে আরডিবিএমএস সফটওয়্যার সম্পর্কে একটু জেনে নিই। মাইক্রোসফট এক্সেস, মাইস্কুয়েল, অরাকল, ফাইলম্যাক প্রো, IBM DB2 এটসেট্রা, এরকম অসংখ্য তোমার হচ্ছে ডেটাবেস সফটওয়্যার আছে। তোমরা এই উদাহরণগুলো এগুলো সাধারণত তোমাদের MCQতে দেওয়া হয়, এগুলো তোমরা একটু ভালো বই দেখে আরও তথ্যগুলো তোমরা জানার চেষ্টা করবে, এগুলো ভালো করে মনে রেখো। তো আরডিবিএমএস সম্পর্কে জানলে আমরা এবার বেসিক কিছু তথ্য আমরা জানবো, খুবই গুরুত্বপূর্ণ। দেখো ডেটাবেসের নিয়ে কাজ করার জন্য আমাদের কি ফিল্ড, এই কি ফিল্ডগুলো সম্পর্কে একটু ধারণা নিতে হবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট টপিকস, এগুলো ভালোভাবে তোমাদের জানতে হবে। তো কি ফিল্ডটা কি দেখো, কি ফিল্ডটা হচ্ছে নির্দিষ্ট ফিল্ডে, আমরা যে নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে টেবিলের বা ফাইলের রেকর্ড শনাক্ত, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজগুলো করা হয়, তাকে কি ফিল্ড বলা হয়। তারপরে কি ফিল্ডটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তারপর আমাদের ডেটাবেসের যে তথ্যগুলো আমরা ইনসার্ট করছি, ওই তথ্যগুলো আমাদের যদি ভবিষ্যতে কাজ করতে হয় বা এক টেবিলের সাথে আরেক টেবিলের যদি সম্পর্ক করতে হয়, তো সেইগুলো কাজ করার জন্য আমাদের কি ফিল্ডের প্রয়োজন। তো কি ফিল্ডের সংখ্যাটা আরেকবার তোমরা একটু ভালো করে দেখো। যে নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে টেবিলের বা ফাইলের রেকর্ড শনাক্তকরণ, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজগুলো করা হয়, তাকে কি ফিল্ড বলা হয়। তো আমরা এর কিছু তথ্য, আরও কিছু বেসিক তথ্য একটু জেনে নিই। দেখো কি ফিল্ডেরকে সাধারণত আমরা ডেটাবেসে এই তিনটা কি ফিল্ড বেশি ব্যবহার, আরও অনেক ধরনের কি ফিল্ড আছে। প্রাইমারি কি ফিল্ড, কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড এবং ফরেন কি ফিল্ড, এই তিনটাই বেশি ব্যবহার করা হয়। আরও অনেক ধরনের কি ফিল্ড আছে, তো আমরা তোমাদের লেভেলের জন্য তিনটাই আছে, আমরা এগুলো সম্পর্কে একটু ভালোভাবে জানার চেষ্টা করি। সবাই একটু খেয়াল করো, প্রাইমারি কি ফিল্ড, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। দেখো প্রাইমারি কি ফিল্ড কী বলা হচ্ছে, কোনো ফাইলের বা টেবিলের যে ফিল্ডের প্রতিটি ডেটা অদ্বিতীয়, এটা ভালো করে খেয়াল রাখতে হবে। কোনো একটা ফাইলের বা টেবিলের যে ফিল্ডের প্রতিটি ডেটা অদ্বিতীয়, ঠিক আছে। তো অদ্বিতীয় মানে ইউনিক, তার মানে হচ্ছে ওই ফিল্ডে ওই কলামে বা ওই ফিল্ডের তোমার তথ্যগুলো ইউনিক হতে হবে, ডুপ্লিকেট কোনো ডেটা ওই জায়গায় এন্ট্রি থাকতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ ভিন্ন ভিন্ন যার মাধ্যমে এক বা একাধিক ফাইলের মধ্যে সম্পর্কযুক্ত ডেটাবেস তৈরি করা যায়, তাকে প্রাইমারি কি ফিল্ড বলা হয়, ঠিক আছে। তো আমরা সংজ্ঞাটা আরেকবার একটু ভালোভাবে লক্ষ্য করি। কোনো ফাইলের বা টেবিলের যে ফিল্ডের প্রতিটি ডেটা অদ্বিতীয় বা ইউনিক, অর্থাৎ ভিন্ন ভিন্ন, এবং যার মাধ্যমে এক বা একাধিক ফাইলের মধ্যে সম্পর্কযুক্ত ডেটাবেস তৈরি করা যায়, যার মাধ্যমে তাকে তোমার হচ্ছে প্রাইমারি কি ফিল্ড বলা হয়। তার মানে প্রাইমারি কি ফিল্ডের মাধ্যমে আমরা তোমার হচ্ছে ডেটাবেসের তোমার হচ্ছে একটা টেবিলের সাথে আর একটা টেবিলে তোমার রিলেশন করার কাজে এটা ব্যবহার করে থাকি। একটা টেবিল তোমরা নিচে লক্ষ্য করে দেখো, এই জায়গায় হচ্ছে স্টুডেন্ট ইনফো নামে একটা টেবিল দেখতে পাচ্ছ। এই স্টুডেন্ট ইনফো টেবিলে তোমার দেখো তিনটা কলাম আছে, এই জায়গায় নেম আছে, আইডি আছে, ডেট অফ বার্থ আছে, ডিওবি অর্থ হচ্ছে ডেট অফ বার্থ। তো এই জায়গায় দেখো দুইটা তথ্য দেওয়া আছে। তো এই জায়গায় নেম ফিল্ডে দেখো, নেম ফিল্ডটা কি, একই নামে একাধিক তোমার হচ্ছে ব্যক্তি থাকতে পারে, এই জন্য নেম ফিল্ডটা আমরা কি প্রাইমারি কি ফিল্ড হিসেবে নির্ধারণ করতে পারবো না। আবার ডেট অফ বার্থ দেখো, ডেট অফ বার্থে কী হয়, ডেট অফ বার্থে একই ডেটে একাধিক ব্যক্তি জন্মগ্রহণ করতে পারে। কিন্তু আইডি দেখো, তোমরা যখন কলেজে ভর্তি হও তখন তোমাদের একটা নির্দিষ্ট ইউনিক একটা আইডি দেওয়া হয়, যে আইডিটা আরেকজনের থাকবে না, তাই না। তারপরে সে এই আইডি ফিল্ডটাকে আমরা প্রাইমারি কি ফিল্ড হিসেবে নির্ধারণ করতে পারবো, কারণ প্রত্যেকের ডেটা এই জায়গায় আছে তোমার ইউনিক, কারণ প্রত্যেকের জন্য সেপারেট তোমার আইডি দেওয়া হয়।
তো এই টেবিলে আইডি ফিল্ডটাকে আমরা প্রাইমারি কি ফিল্ড হিসেবে ধরতে পারবো। তো এই জায়গায় সংখ্যা থেকে আমরা যেটা জানলাম যে ফিল্ডে তোমার হচ্ছে ডেটাগুলো ইউনিক বা অদ্বিতীয়, সেই ফিল্ডটাকে সাধারণত আমরা প্রাইমারি কি ফিল্ড হিসেবে নির্ধারণ করতে পারবো। তার মানে এই জায়গা এই টেবিলটাতে তোমার 3টা ফিল্ডের মধ্যে যে আইডি ফিল্ডটা আছে, এই আইডি ফিল্ডটাকে আমরা হচ্ছে প্রাইমারি কি ফিল্ড বলবো। ঠিক আছে, আশা করবো তোমরা এটা ভালোভাবে বুঝতে পারছো। এরপরে নেক্সট আমরা আরও কিছু তথ্য জানি কম্পোজিট প্রাইমারি কি। এই কম্পোজিট প্রাইমারি কি সংজ্ঞাটা একটু ভালোভাবে লক্ষ্য করবে। একাধিক ফিল্ডের সমন্বয়ে যে প্রাইমারি কি গঠিত হয়, একাধিক ফিল্ডের সমন্বয়ে যে প্রাইমারি কি গঠিত হয় তাকে কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড বলা হয়। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো কম্পোজিট প্রাইমারি কি। আমরা এই জায়গায় সংজ্ঞা যেটা বললাম, এই জায়গায় দেখো স্টুডেন্ট ইনফো যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলে তোমার এই জায়গায় ফিল্ড আছে কয়টা, নেম, রোল, সেশন এবং ডেট অফ বার্থ। তো এই জায়গায় দেখো আমরা রোল যেটা ইউজ করছি, এই রোলে দেখো আমরা প্রত্যেক বছরই তোমার তো জিরোতে 1 থেকে তোমার রোলটা শুরু হয়। 1 থেকে শুরু হয়ে তোমার হচ্ছে তোমার কি হবে, যতগুলো স্টুডেন্ট থাকবে প্রত্যেকেরই তোমার হচ্ছে রোল নাম্বারটা দেওয়া হবে। কিন্তু প্রত্যেক বছরই তোমার হচ্ছে রোল নাম্বারগুলো আলাদা, তাই না, আলাদা দেওয়া হচ্ছে। কিন্তু যদি আমি কোনো একটা কলেজে বা স্কুলে যেয়ে আমি একটা রোল দিয়ে তোমার তথ্যগুলো সার্চ করতে যাই, দেখা যাচ্ছে একাধিক তোমার হচ্ছে স্টুডেন্টের তথ্যগুলো চলে আসবে, প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্টগুলোর তথ্য ওই জায়গায় আসবে। যদি আমরা ওর সাথে সেশনটা উল্লেখ করি, তারপরে হচ্ছে রোল এবং সেশন দুইটা উল্লেখ করে আমরা যদি কোনো একটা স্টুডেন্টের তথ্য সার্চ করি, সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে আমরা তোমার হচ্ছে একজন স্টুডেন্টকে আইডেন্টিফাই করব। তারপরে হচ্ছে এই জায়গায় দেখো আমাদের একটা স্টুডেন্টকে আইডেন্টিফাই করার জন্য একের অধিক ফিল্ডের প্রয়োজন হচ্ছে। যখন এরকম একের অধিক ফিল্ডের প্রয়োজন হবে, তখন সেটাকে আমরা সাধারণত তোমার কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড বলবো, একাধিক ফিল্ডকে। এই জায়গায় রোল এবং সেশন এই দুইটা ফিল্ডের সম্বন্ধে আমরা একজন স্টুডেন্টকে ইউনিকভাবে আইডেন্টিফাই করতে পারবো। এই জন্য রোল এবং সেশন এই দুইটা ফিল্ডকে একসাথে আমরা কম্পোজিট প্রাইমারি কি হিসেবে বলবো। ওকে, তো আশা করবো তোমরা এটা বুঝতে পারছো। নেক্সট আমরা ফরেন কি, এটা অনেক ইম্পর্টেন্ট। ফরেন কিটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। এই জায়গায় দুইটা টেবিল, ফরেন কি সংজ্ঞাটা দিতে গেলে তোমার মিনিমাম দুইটা টেবিল লাগবে, তোমরা এটা মাথায় রাখবে। ওকে, যে একটি টেবিলের প্রাইমারি কি, একটা সংজ্ঞাটা ভালোভাবে লক্ষ্য করো। একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয়, তখন ওই কিকে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলে। নিচে দুটি টেবিল লক্ষ্য করো, যে জায়গায় দেখো তোমার স্টুডেন্ট ইনফো এবং রেজিস্ট্রেশন দুইটা টেবিল তোমরা দেখতে পাচ্ছ। এই দুইটা টেবিলে দেখো আমরা আইডি, প্রথম টেবিল হচ্ছে আইডি ফিল্ডটাকে আমরা প্রাইমারি কি হিসেবে নির্ধারণ করছি, এই আইডি ফিল্ডটা দ্বিতীয় টেবিলেও আছে, এই দ্বিতীয় টেবিলে আছে। এবং দেখো এই দুইটা টেবিলে, এই প্রথম টেবিলের এই ফিল্ডটাকে আমরা প্রাইমারি কি হিসেবে নির্ধারণ করলে দ্বিতীয় টেবিলের এই আইডি ফিল্ডটাকে আমরা বলবো হচ্ছে ফরেন কি। ঠিক আছে, তো ফরেন কি সংজ্ঞাটা তোমরা আরেকবার একটু ভালো করে লেখো। দেখো একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয়, তখন ওই কিকে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ফরেন কি বলা হবে। ওকে, তারপর হচ্ছে তোমার দুইটা, আমাদের ফরেন কি সংজ্ঞাটা যখন দেবো তখন আমাদের দুইটা টেবিল লাগবে। দুইটা টেবিলের ভিতরে কমন তোমার ফিল্ড থাকতে হবে। কমন ফিল্টার হচ্ছে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের ওই ফিল্ডটাকে আমরা ফরেন কি বলবো। এই টেবিল থেকে তোমরা উদাহরণটা দিয়ে স্পষ্ট বুঝতে পারছো। আশা করি তোমরা এগুলো ভালো করে বুঝতে পারছো। আজকে ক্লাস এ পর্যন্তই থাকবে। কিছু বাসার কাজ দেখো, তোমরা একটু কিছু জ্ঞানমূলক বাসার কাজ দিয়েছে, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আরও দ্বিতীয় স্লাইডটা একটু লক্ষ্য করো, এই স্লাইডে কিছু জ্ঞানমূলক কোশ্চেন আছে, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করো। আজকের ক্লাসটা পর্যন্ত থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাসায় বেশি বেশি করে পড়ালেখা করো। আল্লাহ হাফেজ।